আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলএসসিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এই অধ্যায় থেকে পার্ট 1 বাংলাদেশের নদ নদী এই সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বেশিরভাগ সভ্যতাই কিন্তু নদীকেন্দ্রিক। আমরা জানি যে মিশরকে নীল নদের দান বলা হয়, কারণ সে সময়ে মিশরের যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা কিন্তু নীল নদকে কেন্দ্র করেই। শুধু মিশর নয়, বিশ্বের অধিকাংশ দেশেরই যে সভ্যতা, এবং আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের যে বড় বড় শহর, বর্তমানে যে জেলা শহরগুলো রয়েছে, এই জেলা শহরগুলোই কিন্তু কোনো না কোনো নদীর পাশে অবস্থিত। যেমন হচ্ছে যে নীলফামারী, তিস্তা, তারপরে হচ্ছে যে দিনাজপুর, পুনর্ভবা, সুরমা, হচ্ছে সিলেট, তারপরে হচ্ছে যে ঢাকা, হচ্ছে যে বুড়িগঙ্গা, এরকম করে প্রত্যেকটা বড় শহরেই কিন্তু কোনো না কোনো নদীর পাশে অবস্থিত। তো যাই হোক, বাংলাদেশকে আগে বলা হতো যে 13-17 নদীর দেশ বাংলাদেশ। বর্তমানে কিন্তু আমরা আমাদের যে নবম এবং দশম শ্রেণীর বই রয়েছে সেটাতে কিন্তু আমরা 700 নদীর কথা জানতে পারি। এখানে দেওয়া আছে 700 নদী রয়েছে। তো যাই হোক, এই 700 নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 22,155 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ শুরু করার আগে জেনে নেব নদী কি। নদী হচ্ছে, আমি এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করেছি, নদীর চিত্র। তো আমরা আগে সংজ্ঞাটা জেনে নেই। নদী হলো সেই প্রাকৃতিক স্রোতধারা যা বরফগলিত পানি কিংবা পাহাড়ি ঝর্ণাধারা হতে উৎপত্তি লাভ করে সাগর বা মহাসাগরে পতিত হয়। আমি আবার বলছি, নদী হলো সেই প্রাকৃতিক স্রোতধারা যা বরফগলিত পানি বা পাহাড়ি ঝর্ণা হতে উৎপত্তি লাভ করে সাগর বা মহাসাগরে পতিত হয়, সেটাকেই বলা হচ্ছে নদী। এরপরে আসো, শাখা নদী কাকে বলে এবং উপনদী কাকে বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা নদী, এদিকে শাখা বের হয়ে গেছে, এটা একটা শাখা নদী, এটাকে বলা হচ্ছে। আবার অন্য নদীতে বা অন্য পাহাড়ি কোনো ঝর্ণাধারা কিংবা ইয়াতে উৎপত্তি হয়ে এই নদীতে যখন মিশেছে, এটা হচ্ছে, মনে করে এটা হচ্ছে যে এটা বুড়িগঙ্গা নদী, ঠিক আছে। বুড়িগঙ্গা নদীর এটা উপনদী। আবার বুড়িগঙ্গার শাখা নদী হবে এটা, ঠিক আছে। তো আমরা শাখা নদী কাকে বলে এবং উপনদী কাকে বলে সেটা আগে জেনে নেই। শাখা নদী হলো সেই নদী যা বরফগলিত পানি বা পাহাড়ি ঝর্ণাধারায় উৎপত্তি না হয়ে বরং কোনো নদী থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে, যে এটাকে বলা হচ্ছে শাখা নদী থেকে উৎপত্তি লাভ করে বেরিয়ে গেছে। আবার উপনদী হলো সেই নদী যা বরফগলিত বা পাহাড়ি ঝর্ণাধারা হতে উৎপত্তি হয়ে অন্য কোনো নদীতে মিশে তাকে ওই নদীর উপনদী বলে। আমি আবার বলছি, উপনদী হলো সেই নদী যা বরফগলিত বা পাহাড়ি ঝর্ণাধারা হতে উৎপত্তি লাভ করে অন্য কোনো নদীতে মিশে তাকে ওই নদীর উপনদী বলে, যেমন কাপ্তাই, কর্ণফুলীর উপনদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নদী কাকে বলে, শাখা নদী কাকে বলে এবং উপনদী কাকে বলে। এ পর্যায়ে আমরা নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি সেটা জানব। আমরা প্রায়শই শুনে থাকি নদ এবং নদী, আসলে এটার পার্থক্য কি। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের বাংলা বইতে একটা দেয়া আছে যে নদ এবং নদীর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ব্যাকরণগত একটা পার্থক্য দেওয়া আছে। যেমন হচ্ছে নদীর পার্থক্য, ধরো কপোতাক্ষ নদ বলা হয়, কপোতাক্ষ, এখানে শেষ বর্ণ যেটা যুক্ত খ,
যুক্ত খ উচ্চারণ করতে গেলে যেটা আসতেছে অ, হ্যাঁ, অপ্রত্যয়। আবার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, এখানে তয় র ফালা, এখানেও শেষে কিন্তু আসছে অ। অর্থাৎ এই ব্যাকরণগত অর্থে যেটা শেষে প্রত্যয়ে অপ্রত্যয় আসবে অ, সেটাকে বলা হচ্ছে নদী। আর যেমন আর ই প্রত্যয় যেগুলো আসবে বা অন্য অন্য আসবে সেগুলো হচ্ছে নদী, আর অপ্রত্যয় যেটা আসবে সেটা হচ্ছে নদ। কিন্তু বর্তমানে পরিবেশবিদগণ এবং নদী বিশেষজ্ঞ যারা রয়েছে তারা এই সংজ্ঞাটাকে সেরকম গ্রহণযোগ্য মনে করছেন না। তারা বলছেন, বর্তমানে যারা নদী বিশেষজ্ঞ আছেন এবং ভূতাত্ত্বিক যারা রয়েছেন তাদের মতে নদ হচ্ছে সেই প্রাকৃতিক ঝর্ণাধারা, সেই প্রাকৃতিক স্রোতধারা যা কোনো পাহাড়ি ঝর্ণা থেকে উৎপত্তি লাভ করে কিংবা বরফ গলিত পানি থেকে উৎপত্তি লাভ করে, হ্যাঁ, কোথাও কোনো দেশে বা কোনো নদীতে বা কোথাও শেষ না হয়ে সরাসরি গিয়ে সাগরে বা মহাসাগরে পতিত হয়, সেটাকেই বলা হচ্ছে নদ। আর নদী সেটাই যেটা হচ্ছে যে অন্য কোনো নদীতে গিয়ে শেষ হয় কিংবা অন্য কোনো দেশে গিয়ে তার সমাপ্তি ঘটে, সেটাকেই বলা হচ্ছে নদী। এটা বর্তমানে ভূতাত্ত্বিকগণের সংজ্ঞা হচ্ছে এটা। তো যাই হোক, আমরা জানলাম যে নদ কাকে বলে, নদী কাকে বলে, হ্যাঁ, শাখা নদী এবং উপনদী। এ পর্যায়ে আমরা বাংলাদেশে যে সমস্ত নদী রয়েছে, যে 700 নদীর কথা বলা হয়েছে, তার মধ্যে যে বড় বড় যে নদীগুলো রয়েছে সেগুলোর উৎপত্তি স্থল সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। বড় নদীর হচ্ছে যে কথা বললে প্রথমে এসে যায় পদ্মা। এই পদ্মা নদী হচ্ছে যে আমাদের দেশে কিন্তু উৎপত্তি নয়। পদ্মা নদী হচ্ছে ভারত থেকে আমাদের দেশে এসেছে। পদ্মা হচ্ছে যে ভারতে গঙ্গা নামে পরিচিত। এই পদ্মা নদী হিমালয়ের গাঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপত্তি। যদি তোমাদের কুইজ প্রশ্নে আসে, বহু নির্বাচনীতে আসে যে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়, তাই তোমরা লিখবে যে হিমালয়ের গাঙ্গোত্রী নামক হিমবাহ থেকে। এরপরে আসো ব্রহ্মপুত্র হচ্ছে, তোমরা জানো যে তিব্বতের মানস সরোবরে থেকে মানস সরোবরে হচ্ছে উৎপত্তি। ঠিক আছে, এরপরে আসো মেঘনা নদী হচ্ছে আসাম। আমরা জানো যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য ভারতের আসাম, হ্যাঁ, এই আসামের হচ্ছে যে বরাক নদী এবং নাগা মণিপুর অঞ্চল, আসামের বরাক নদী ও নাগা মণিপুর অঞ্চলে। ঠিক আছে, এরপরে আসো কর্ণফুলী। আসামের লুসাই পাহাড়। এই নদীটার উৎপত্তি হয়েছে আসামের লুসাই পাহাড়ে। ঠিক আছে, এরপরে তিস্তা নদী, আমাদের পার্শ্ববর্তী নদী তিস্তা। এটা হচ্ছে সিকিম পার্বত্য অঞ্চলে, আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য, হ্যাঁ, এই সিকিম
পার্বত্য অঞ্চলে এই নদীর উৎপত্তি হয়েছে। এরপরে সাঙ্গু নদী, দক্ষিণাঞ্চলের একটি নদী বাংলাদেশের, সাঙ্গু নদী, এটি উৎপত্তি লাভ করেছে আরাকান পাহাড় থেকে। আরাকান পাহাড় হতে এই নদীর উৎপত্তি হয়েছে। এরপরে আসো আরেকটা নদী হচ্ছে ফেনী নদী। ফেনী জেলার নাম অনুসারে যে নদীর নামকরণ করা হয়েছে সেই নদী হচ্ছে ফেনী নদী। এটা ভারতের যে রাজ্য, হ্যাঁ, ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যে এর উৎপত্তি লাভ হয়েছে। এরপরে আসো মাতামুহুরী। মাতামুহুরী, হ্যাঁ, এই মাতামুহুরী হচ্ছে যে লামার মাইভার পর্বত, লামার মাইভার পর্বত হতে এই নদীর উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদ নদী এবং প্রাকৃতিক সম্পদ যে পাঠটা রয়েছে, এই পাঠে পার্ট 1-এ যে নদীগুলোর নাম দেওয়া আছে, এখানে শাখা নদী, উপনদী, নদীগুলোর দৈর্ঘ্য ইত্যাদি সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, তোমাদের যাতে বহু নির্বাচনীতে আসলে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, যাতে তোমরা দিতে পারো। এখানে এখন নদীকে কেন্দ্র করে অনেকগুলা প্রকল্প বাংলাদেশে গ্রহণ করা হয়েছে। তোমরা জানো যে যেমন বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প, এছাড়াও জিকে প্রজেক্ট, হ্যাঁ, গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট নামে যেটা ছিল, আরও অনেকগুলো প্রজেক্ট গ্রহণ করা হয়েছে এই নদীকে কেন্দ্র করে। হ্যাঁ, নদীর যে স্বাভাবিক স্রোতধারা, এই স্রোতধারাকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষি যে পরিকল্পনা, কৃষিকেন্দ্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, এবং কৃষিকে আরও এগিয়ে নেওয়ার জন্য, কৃষিকে সহজলভ্য করার জন্য, সহজেই উৎপাদন বৃদ্ধি করার জন্য এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে, যাতে বাংলাদেশের কৃষকরা এই নদীর পানি ব্যবহার করে লাভবান হতে পারে, এই জন্যেই। এরপরে যেটা দেয়া আছে, নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক। নদ নদী এবং জনবসতির একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই বলেছিলাম যে পৃথিবীর যে হচ্ছে যে মানব যে সভ্যতা যেটা রয়েছে, এই সভ্যতার শুরু কিন্তু নদী কেন্দ্রিক। তো যেহেতু নদী কেন্দ্রিক, তো সেহেতু হচ্ছে যে জনবসতির সাথে নদ নদীর একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? এই নদীকে কেন্দ্র করে আমি একটু আগে বলছিলাম যে নদীর পানি ব্যবহার করে মানুষ আগেই কিন্তু নদীতে গোসল করা, নৌকা চালানো এটার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে শুধু যাতায়াতের ক্ষেত্রে নয়, বরং কৃষিক্ষেত্রে, হ্যাঁ, এবং নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং অন্য আরও নানাবিধ কার্য সম্পাদন করা হচ্ছে। যেমন বাংলাদেশের কাপ্তাই নদীতে হচ্ছে যে জলবিদ্যুৎ ওখানে ওই খরস্রোতা নদী, তীব্র স্রোত, ওই স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলা হচ্ছে বাংলাদেশকে নদী কেন্দ্রিক করা হচ্ছে। তো মূল যে বিষয়টা আমরা একেবারে সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বর্তমানে তিন চারটা কাজ আমরা বলতে পারি যে পারস্পরিক যেটা সম্পর্ক রয়েছে, যেটা কাজ করতেছে। 1 নাম্বার হচ্ছে যাতায়াত, ঠিক আছে। এই নদীর এবং হচ্ছে যে জনবসতির যে পারস্পরিক সম্পর্ক, সেটা হচ্ছে 1 নম্বরে যাতায়াত, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ নৌকা এবং লঞ্চ, স্টিমার চড়ে আমরা এখনও, যেহেতু সব জায়গায় সেতু, ব্রিজ, কালভার্ট নির্মাণ হয়নি, আমরা বিভিন্ন জায়গায় এখনও চলাচল করতে পারছি। 2 নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখন নদীকে কাজে লাগাচ্ছি। এরপরে আসো হচ্ছে যে 3 নম্বর যেটা কৃষিক্ষেত্রে আমরা নদীর স্রোতকে কাজে লাগিয়ে নদীর পানি ব্যবহার করে আমরা হচ্ছে যে কৃষিক্ষেত্রটাকে সজীব সরল রাখতেছি, হ্যাঁ, এবং উৎপাদন বৃদ্ধির জন্য নদীকে ব্যবহার করছি আমরা। এরপরে আসো বাণিজ্য ক্ষেত্রে। আচ্ছা, বিদেশ থেকে আমরা যে হচ্ছে যে বিভিন্ন বন্দর যে রয়েছে বাংলাদেশের, মংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, তারপরে হচ্ছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এছাড়াও
আঞ্চলিক যোগাযোগ রক্ষা করার জন্য নদী বন্দর আছে বিভিন্ন নদীতে আমরা হচ্ছে যে ঢাকায়, নারায়ণগঞ্জে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে সিলেটে ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা নদীকে কেন্দ্র করে এই যাতায়াত ব্যবস্থাটা রক্ষা করতেছি। নদীকে কেন্দ্র করে নদীর সাহায্যে আমরা বাণিজ্যটাকে সচল রাখতে সক্ষম হচ্ছি। তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নদী নিয়ে আমার আজকের এই আলোচনা। তো বাংলাদেশে বাংলাদেশের যে আভ্যন্তরীণ নৌ পরিবহন একটা অধিদপ্তর রয়েছে, যেটা সংক্ষেপে বিআই এই কাজগুলো করে থাকে, সেটা সংক্ষেপে হচ্ছে BIWTA নামে পরিচিত। আমি এটা পূর্ণরূপে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, BIWTA। এর পূর্ণরূপ হবে বাংলাদেশ ইন্টারনাল ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। এই কাজগুলো করে থাকে হচ্ছে বাংলাদেশ ইন্টারনাল ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা সংক্ষেপে BIWTA বা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও ভালো করে এই পাঠটা পড়ে নেবে। এই পাঠটা পড়ে নেওয়ার পরে আমি কিছু প্রশ্ন দেব, এই প্রশ্নগুলার হচ্ছে যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। 1 নাম্বার হচ্ছে নদীকে কেন্দ্র করে জনবসতির বিস্তার ঘটে কেন? ব্যাখ্যা করো। 2 নাম্বার, নদীর গতিশীলতা, যেহেতু নদী যোগাযোগ ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেই গতিশীলতা বজায় রাখতে হবে। গতিশীলতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? তিন নাম্বার, জীববৈচিত্র্য রক্ষায় নদীর ভূমিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। নদীকে কেন্দ্র করে জনবসতির বিস্তার ঘটে কেন? ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে নদীর গতিশীলতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এটাও ব্যাখ্যা করবে। আর 3 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য রক্ষায় নদীর ভূমিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে আমার এই ক্লাস থেকে উপকৃত হয়েছো এবং আজকে আর নয়, আগামীতে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।